ডক্টর ইউনূস স্যার এত সেফলি চলে গেল, অথচ নীরা 3 জন পড়ে রইল এখানে, একই সফরসঙ্গী একই গেটে যাইতে পারলো না। এখানে ভেদাভেদ সৃষ্টি হলো কেন? এটা একটা প্রশ্ন। সব উপদেষ্টার জন্য কি একটা গাড়ি বরাদ্দ করা হয়েছে? কেন আক্তার হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের নেতাদের জন্য একটা গাড়ি বরাদ্দ করা হলো? স্বৈরাচারকে আমরা সঠিকভাবে নির্মূল করতে পারি নাই, তারই প্রতিফলন হিসাবে নিউ ইয়র্কে এই যেই বিচ্ছিন্ন ঘটনা হয়েছে এটা হয়েছে। ডিম মারবে, বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ হবে, এটা হলো নিয়তি। ইউনূসের সামনে সমস্যা, আর দেশের জন্য দুর্ভাগ্য আছে এবং ইউনূসের দুর্ভাগ্য আছে। যেখান থেকে দেখছেন সবাইকে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি আমি কিফায়াত শাকিল। দর্শক, জনমতের প্রতিটি পর্বে আমরা সমসাময়িক যে কোনো বিষয়ে সাধারণ জনগণের মতামত তুলে ধরে নীতি নির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করে থাকি। দর্শক, আপনারা জানেন নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই সফর সঙ্গী যারা ছিলেন তাদের উপর ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনাকে ঘিরে নানান আলোচনা সমালোচনা চলছে। দর্শক, আমরা আজকে জনগণের কাছে জানতে চাই এই ঘটনায় তারা কার দায় দেখছেন। চলুন জানি জনগণের মত। ইউনূসের সাথে যারা গেছে তারা তো ওনার সফর সঙ্গী, সুতরাং তাদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হওয়া দরকার ছিল এবং জাতিসংঘের যেহেতু টিম হিসাবে গেছে এটা অত্যন্ত সচেতনতা। আর এটা আওয়ামী লীগের শ্রেণী চরিত্র, তারা এটা তাদের রাজনীতি, এইটা মানুষকেই করা এবং যে কাজ করেছে। এখন কথা হলো আপনি যান আর আমি যাই, যে দলই যাক, এরা তো আমার দেশের প্রতিনিধি হিসেবে গেছে, তাদেরকে সম্মান করা তো আমাদের উচিত ছিল। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক এবং এরা এদের চরিত্রের বহিঃপ্রকাশ করেছে। জনগণ এটার সঠিক জবাব দিবে এবং এতে তাদের আর ক্ষতি হলো জাতি হিসাবে। এরা আমি যদি আপনার ক্ষতি করি তাহলে ক্ষতিটা আবার আসো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তার জন্য তৃণ সমুদয়। সুতরাং অত্যন্ত ঘৃণ্য কাজ করেছে, ন্যাক্কারজনক কাজ করেছে। আর ইউনূস সরকার এবং বিশেষ করে ওই যে কি বলে বেড়ায় যদি ক্ষেত খায় তাহলে সেই বেড়া তার জোড়া লাগবে না। ওখানে যে স্থায়ী মিশনে যে ওই ডিপ্লোমেট রাখছে বা কনসুলেট রাখছে, সব তো দেখা যায় এখন সব ওদেরই বংশবদ্ধ, ওদেরই বাচ্চাটা, যেমন মুখলেসুর রহমান 11 মাস 12 মাস পরে তাকে জনপ্রশাসন মন্ত্রী করা হয়েছে। এখন সঠিকভাবে যদি না করে, তাদেরকে যদি স্ক্রিন আউট না করে, তাহলে ইউনূসের সামনে সমস্যা, আর দেশের জন্য দুর্ভাগ্য আছে এবং ইউনূসের দুর্ভাগ্য আছে। বাংলাদেশি কমিউনিটির মধ্যে এটা একটা গভীর একটা নেগেটিভ ছাপ পড়েছে এবং আগামীতে যেহেতু আর বিএনপি বলেন বা বলেন এরা তো সচেতন না, এরা বিবৃতি দেওয়ার মধ্যে ওস্তাদ আছে, কিন্তু শিবির যদি ওখানে ওই ছেলেরা যদি রক্ষা না করতো, আল্লাহ আলম এদের তো ওই শুধু খালি কিনা একজনের উপর যে ডিম পড়ছে তা না, ওনাদের উপর আরও বেশি ডিম বর্ষিত হইতো, তাই না? আমরা এই ঘটনার অত্যন্ত ব্যথিত, আমরা তীব্র নিন্দা করি, কারোই হওয়া উচিত না, তাই না? একের দুঃখে দুঃখী হওয়া উচিত আমাদের। যে গণমাধ্যম রিপোর্ট করেছে যে ডক্টর ইউনূসের সাথে যেই ওনারা যাওয়ার কথা ছিল, তো পাসপোর্ট জটিলতা, এখন আসলে আমরা এখনও শিওর না এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনো সুনির্দিষ্ট কারণ দেখানো হয় নাই যে আসলে কি পাসপোর্ট জটিলতার কারণে কি তারা 4 জন যেই লেট হইল মানে ইমিগ্রেশনে, সেটা কি আসলে পাসপোর্ট জটিলতা ছিল না অন্য কোনো কারণ। এবং আরেকটা মজার ব্যাপার দেখবেন, তারা 5 জনের জন্য বাংলাদেশের এখন প্রভাবশালী নেতা তাদের 5 জনের জন্য একটা গাড়ি বরাদ্দ করা হয়েছে তারা ওইখানে পৌঁছানোর জন্য। তাহলে মানে অন্য সবার জন্য কি একই, যে উপদেষ্টা যারা গেল সবার জন্য কি, সব উপদেষ্টার জন্য কি একটা গাড়ি বরাদ্দ করা হয়েছে? কেন আক্তার হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের নেতাদের জন্য একটা গাড়ি বরাদ্দ করা হলো? যেহেতু তারা বাংলাদেশের এখন গুরুত্বপূর্ণ নেতা, তা আমি এটা আসলে আমাদের কাছে এখনও সন্দেহর চোখে আমরা দেখছি। অবশ্যই হাই কমিশনার ব্যর্থতা আছে, তারা যে বাংলাদেশ থেকে তাদেরকে নেওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে তারা হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এখানে তো আক্তার এনসিপি বা মির্জা ফখরুল বিএনপি এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ, সামগ্রিক বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করতে গেছে। সেই জায়গায় তাদের কোনো নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয় না। ডক্টর ইউনূসকে আগেই নিয়ে তারা চলে গেছে, পিছনে যে তার সফর সঙ্গী ছিল তাদের নিরাপত্তার দিকে তারা কোনো চিন্তাই করে নাই, তাহলে অবশ্যই তাদের ব্যর্থতা অবশ্যই আছে। 5 আগস্ট যে পরবর্তীতে দেশ স্বাধীনের মতো যে একটা ঘটনা ঘটেছে, যে দেশ অপমুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, আসলে স্বৈরাচার মুক্ত দেশটা হয়েছে, বিদেশে হয় নাই। আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে এই আওয়ামী লীগ।
এখন তাদের পায়তারা বিশ্বের সবচেয়ে সেরা দেশ আমেরিকা, তাকে ধ্বংস করার জন্য পায়তারা শুরু করেছে আওয়ামী লীগের দোসররা। এদেরকে নিশ্চিহ্ন করতে হবে, কারণ তারা দেশের প্রতি যদি মায়া মমতা থাকতো তাহলে এই দেশটাও ধ্বংস করতো না। আমেরিকার মতো একটা উন্নতশীল দেশ, সেই দেশে যে এই ডিম নিক্ষেপ এবং আন্দোলনের নামে যে পায়তারা করছে, যে আমেরিকার সুনাম নষ্ট করতেছে, সেটাও পারতো না। আর এক্সিটের কথা বললেন, ডক্টর ইউনূস স্যার যেই গেট দিয়ে চলে গেছে, আমার ইচ্ছা ছিল যে ডক্টর ইউনূস স্যার এদেরও একই রাস্তায় একই এক্সিটে যাওয়া উচিত ছিল, কিন্তু কেন যে তারা পিছনে পড়লো এটা একটা প্রশ্ন। এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না এটার খতিয়ে দেখতে হবে, সাংবাদিক এবং অন্য যে গোয়েন্দা সংস্থা আছে এটা খতিয়ে দেখতে হবে। কারণ ডক্টর ইউনূস স্যার এত সেফলি চলে গেল, অথচ নীরা 3 জন পড়ে রইল এখানে, একই সফরসঙ্গী একই গেটে যাইতে পারলো না। এখানে ভেদাভেদ সৃষ্টি হলো কেন, এটা একটা প্রশ্ন। অ্যাজ আ বাংলাদেশি হিসেবে বিশ্ব দরবারে নিজেদের দেশের মান সম্মান বজায় রাখার জন্য আমাদের প্রত্যেকের উচিত সর্বোপরি, আমি যদি দেশকে ভালোবাসি, আমি যদি বাংলাদেশপন্থী হই, তাহলে আমি এমন কিছু করব না বিদেশের মাটিতে যেখানে আমার দেশের ভাবমূর্তিটা নষ্ট হয়। এই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি দেশের ভাবমূর্তি যে অবশ্যই ক্ষুণ্ণ হয়েছে, সেটা হচ্ছে যে অভ্যুত্থানের সবচেয়ে বড় একটা অংশীদার যারা এই সরকার বা তাদের উপরে দাঁড়িয়ে আছে এই সরকার, এবং তাদেরকেই সফরসঙ্গী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আসলে সরকারের ব্যবস্থাপনা বলতে ওইখানে যে কনসুলেট অফিস বা আমরা যেটা বলি যে দূতাবাসের যে অফিস কর্মকর্তা যারা আছেন, তাদের তো উচিত সর্বাত্মকভাবে হচ্ছে এই সরকারের সফরসঙ্গী বা এই সরকারকে ওইখানে নিরাপত্তা দেওয়া। সেই ক্ষেত্রে আমি মনে করি সেখানে তারা নিরাপত্তাটা দিতে ব্যর্থ হয়েছেন, এবং এই নিরাপত্তাটা দিতে ব্যর্থ হওয়ার ক্ষেত্রেও আমি মনে করি সেখানে সেই ফ্যাসিজমের একটা ফ্যাসিবাদের দোসরদের একটা রয়ে গেছে। সেখানে আসলে যদি চিন্তা করি যে সেখানে সেই দূতাবাসের কর্মকর্তা কারা, হ্যাঁ, তারা তো সেই আওয়ামী ফ্যাসিবাদের রেখে যাওয়াই দোসররা। তো তারা অবশ্যই তাদের সেই জায়গা থেকে তাদের কোনো ইন্ধন আছে কি না, এবং তারা কেন এই নিরাপত্তাটা দিতে পারলো না, এটা অবশ্যই একটা প্রশ্ন রয়ে যায়। আমরা ফ্যাসিবাদকে হটাইছি, কিন্তু ফ্যাসিবাদের যে দোসররা রয়ে গেছে তাদের তো আমরা পুরো শৃঙ্খলটা ভাঙতে পারিনি। তো আমরা এরকম সামনে মনে করি আরও অনেক কিছুই ঘটতে পারে, সেগুলো নিয়েই আমাদের সামনের রাজনীতিটা, সামনের বাংলাদেশটা আমরা বিনির্মাণ করব। তবে ওই যেই প্রশ্নটা থেকে যায় যে ফ্যাসিবাদের দোসররা যারা, তারা আসলে যেগুলো করছে তার মাধ্যমে আরেকটা বার্তা দেশের মধ্যেও পৌঁছায় যে এই যে ফ্যাসিবাদ তারা যে দেশটাকে কবজা করে রাখছে এবং দেশের মানুষের উপরে বা দেশের ভাবমূর্তি নষ্ট করতে তারা কিভাবে উদ্বুদ্ধ ছিল, সেটা আজকে ইন্টারন্যাশনালি পর্যায়ে পর্যন্ত তারা সেখানে যায় বসেছে। দেখেন, একটা দেশ থেকে তারা বিতাড়িত হওয়ার পরেও দেশের যেই মানুষের জন্য এই অভ্যুত্থান ঘটায় যারা কাজ করছে তাদেরকে কিভাবে লাঞ্ছিত করছে বিদেশের মাটিতে। ডক্টর ইউনূস সাহেব যে জাতিসংঘের যে অধিবেশনে গিয়েছিলেন, সেখানে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে একই বিমানে গিয়েছিলেন। সেখানে ডক্টর ইউনূস সাহেব সে অন্য গেট দিয়ে বের হয়ে গেছেন এবং রাজনৈতিক কর্মীরা আরেক গেট দিয়ে বের হয়ে গেছেন। এখানে এটা একটা বৈষম্য বিষয়ে থেকে যায়। কেন যে ডক্টর ইউনূস সাহেব এক গেট দিয়ে যাবেন আর ওনারা কেন আরেক গেট দিয়ে যাবেন, এটা একটা বৈষম্য বিষয় থেকে যায়। এবং আপনি দেখবেন যে 5 আগস্টের পরে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু আসলে বাংলাদেশে কি আসলেই কি স্বৈরাচারের পতন হয়েছে কিনা বা দেশের বাইরে কি আসলে স্বৈরাচারের পতন হয়েছে কিনা, সেটা আসলে দৃশ্যমান নয়। দৃশ্যমান বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন থানাগুলোতে দেখেন, বিভিন্ন পুলিশগুলো দেখেন, তারা আসলে ছাত্রলীগ থেকে নিয়োগকৃত পুলিশ ছিল বা আওয়ামী লীগ থেকে নিয়োগকৃত সচিব ছিল, তারা এখনও তারা সচিবালয়ের পোস্টেই আছে, তারা এখনও পুলিশের যেই মানে যে পোস্টে তারা পোস্টেই আছে। হয়তোবা তাদের জায়গার রদবদল হয়েছে, এর বেশি কিছু হয়নি। আজকে হয়তোবা নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে তারই প্রতিফলন, যে হচ্ছে স্বৈরাচারকে আমরা সঠিকভাবে নির্মূল করতে পারি নাই, তারই প্রতিফলন হিসাবে নিউ ইয়র্কে এই যেই বিচ্ছিন্ন ঘটনা হয়েছে এটা হয়েছে। এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আসলে বাংলাদেশ থেকে একদম আওয়ামী লীগকে নির্মূল করে দেওয়া। ডক্টর ইউনূসের সাথে তারা কেন মানে সেফ এক্সিট করতে পারলো না, এই সম্বন্ধে আমার তেমন আইডিয়া নাই। তবে এইটুক বুঝি যে আওয়ামী লীগ এই দেশটাকে মানে বিশ্বের কাছে একটা সন্ত্রাসী দেশ হিসাবে পরিচিত করার জন্য এগুলি করতেছে, এদের শায়েস্তা করা উচিত। এগুলি দেশের সন্ত্রাসী করছে, এখন ওই জায়গায় যেও আমাদের দেশের বদনাম করতেছে, এগুলোরে শায়েস্তা করা উচিত। এগুলির জন্য দেশটা আজকে এই অবস্থা, আমাদের আজকে এই অবস্থা। আমরা কষ্ট করি আর এরা কোটি কোটি টাকা নিয়ে ওই জায়গায় যে আমোদ ফুর্তিতে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত। এগুলি মানে কি করে থুয়ে গেছে দেশটা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রশাসনে যারা নিয়োগ পেয়েছে দীর্ঘ 17টা বছর, তারা কিন্তু হয়তোবা জায়গাটা পরিবর্তন হয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা এবং নতুনভাবে চাকরিতে নিয়োগ দেওয়া এরকম কোনো ঘটনা ঘটে নাই। তো ডক্টর ইউনূস সাহেব এই পর্যন্ত যেই সংস্কার বুলিটা দিয়ে আসছে, আসলে কি ততটুকু সংস্কার হয়েছে কিনা? তো
তো একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ইট মারলে পাটকেল খেতে হয়। এখন তিনি ক্ষমতায় বসছে, চেয়ার পাইছে, আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা ছিলাম তাকে আমরা চেয়ারে বসাইছি। এখন সে যদি তার ব্যর্থতা প্রকাশ করে, সংস্কারের নাম নিয়ে সংস্কার করতে না পারে যদি ব্যর্থতা প্রকাশ করে, তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক যে সেই নিষিদ্ধ দল ছাত্রলীগ সে আবার ফিরে আসবে। তারপরে আপনার যারা আওয়ামী লীগের সময় যারা সুযোগ সুবিধা ভোগ করছে, বিভিন্ন প্রশাসনের লোকেরা, তারা কি চিন্তা করবে আমাদের সেই সুযোগ সুবিধা আবার দরকার, আমরা সেই প্রশাসনটা আমরা আবার ফিরে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা দুর্নীতি বন্ধ হইল না। তো সেক্ষেত্রে যে ডিম মারবে, বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ হবে, এটা হলো নিয়তি, এটা তার নিজস্ব, এটা তার কর্ম। তো আমি আহ্বান জানাই ডক্টর ইউনূস স্যারকে, তিনি যেন সংস্কারের যেই বুলিটা দিচ্ছেন সেই সংস্কারটা যেন হয়। আমরা দীর্ঘ 17 বছর যেই চাওয়াটা আমাদের ছিল যে একটা হলো নিরপেক্ষ নির্বাচন, সেই নিরপেক্ষ নির্বাচনটা যেন আমরা আবার ফিরে পাই। তারা যদি একাত্রিতে থাকতো তাহলে একটা রাষ্ট্রের প্রোটোকলে তারা ঢুকে যেতে পারতো। তারা ডিভাইডেড হওয়ার জন্য তাদের একটা সুযোগ পেয়েছে, তারা এই সুযোগটি কাজে লাগিয়েছে। আর সাধারণত আসলে এখানে তারা যে মানে অ্যাগ্রেসিভ মুভটা যে দেখিয়েছে, এটা জাতির সামনে স্পষ্ট যে আগামীতে তারা আরও ঘৃণার পাত্র হয়েছে। যারা আসলে রাজনীতিটা এত নোংরা রাজনীতি করাটা ঠিক না আর কি। আমরা বাঙালিরা যদিও 1971 সালে বইয়ের স্বাধীনতা পেয়েছি, 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতাটা আসলে দীর্ঘ 15 বছর পারফেক্টলি আমরা রক্ষা করতে পারি নাই। তো আমি বলবো গত বছর যেই আগস্টের 5 তারিখ একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে 15 বছর ফ্যাসিজমের একটা নিপাত ঘটেছে। তো ওই জায়গা থেকে আসলে ডক্টর ইউনূস স্যার উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনার লেভেল আসলে অনেক উপরে, এটা আমার বলার ভাষা রাখে না। তো অ্যাজ এ বাঙালি হিসাবে আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে না থেকে অ্যাজ এ সাধারণ মানুষের কাতারে যদি আইসা কথাটা বলি, তাহলে ধরেন যদি যারা আমাদের প্রতিনিধি হয়ে আমেরিকা গিয়েছে তারা অবশ্যই আমাদের দেশের সম্মান ক্যারি করে, তারা অবশ্যই আমাদের দেশের অর্থনীতি মানে বৈদেশিক যে একটা সম্পর্ক এইটা আসলে ক্যারি করে। সুতরাং আমেরিকার মতো একটা দেশে, জ্যাকসন হাইডের মতো একটা উন্নত জায়গাতে যদি বাঙালিরা আসলে এই নিক্ষেপ করে, তাহলে আসলে আমরা কোথায় আমাদের শিক্ষা, কোথায় আমাদের সৌন্দর্য, কোথায় আমাদের শৌখিনতা? তো আমরা আসলে মানসিকভাবে সুস্বাস্থ্য এবং সুস্বাস্থ্যের অধিকারী হলেও আমরা শারীরিকভাবে ভিতরগতভাবে আমরা জাতিগতভাবে এখনও উন্নত হতে পারি নাই। ডক্টর ইউনূস তিনি দেশের একজন উপদেষ্টা, আর তার যে সফর সঙ্গীরা ছিল তারা তাদের সাথে একসাথে গেছে। এখন তারা কেন আলাদাভাবে গেল আর ডক্টর ইউনূস আলাদাভাবে বিআইপিভাবে কেন গেল, এটা আমি সঠিক বলতে পারলাম না। এটা ওনারা কীভাবে করছে এটা ওনারা জানে ভালো করে। আমার যেটা চাওয়া ছিল মানে ডক্টর ইউনূসের সাথেই মানে তার সফরসঙ্গী, যেমন ধরেন মির্জা ফখরুল ইসলাম, তারপর জামায়াতের লোকজনও ছিল, এনসিপিরও কিছু লোকজন ছিল। আমার যেটা মনে হইতো কি তারা একসাথে গেলে ভালো হতো আর কি, তাহলে এই অপ্রীতিকর ঘটনাটা ঘটতো না। আর এটার ভিতরে আবার দেশের একটা ভাবমূর্তি নষ্ট হওয়ার একটা চিন্তা ভাবনা থাকে। আমেরিকার মতন দেশ, সেই দেশে একটা বিশৃঙ্খলা হয়েছে, সেই দেশে একে অপরের উপরে ডিম নিক্ষেপ হয়েছে, একে অপরে কাদা ছোড়াছুড়ি হয়েছে, এটা কিন্তু আমরা দেশের জনগণ চাই না। এটা আমি আশা করি এটা দেশে একটা ভাবমূর্তি নষ্ট হয়। আমরা আশা করি সবাই মিলেমিশে দেশটা আমাদের সবার, দেশটা আমরা মিলেমিশে একসাথে আমরা করবো আর কি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির কিছু নেতাকর্মীদের উপর বর্বরচিত কিছু হামলা হয়েছে এবং সে ব্যর্থতার দায় এই সরকারের কিছুটা হলেও নিতে হয়। কারণ নিউ ইয়র্ক বিএনপি আমাদের বিভিন্ন সংগঠন সক্রিয় আছে, সেখানে তাদের সক্রিয় অবস্থান থাকা প্রয়োজন ছিল। আর যে ঘটনাটি ঘটেছে সেটা আমার মনে হয় একটু সুষ্ঠু তদন্ত করে এর পেছনে যারা জড়িত আছে তাদের খুঁজে বের করে একটা দৃষ্টান্তমূলক বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে একটা চূড়ান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক, এই ছিল জনমতের আজকের পর্বে। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।